দিন পার হতে চললেও অচলাবস্থা কাটেনি রেল চলাচলে। কর্মবিরতিতে অনড় রানিং স্টাফরা, সমাধান নেই রেল উপদেষ্টার কাছে। বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিয়েছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। দাবি মানাই 7 কলেজের কর্মসূচি প্রত্যাহার। জুনের মধ্যে জাতীয়করণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ইবতেদায়ী শিক্ষকদের। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি হবে বললেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বেশি সময় না নেওয়ার আহ্বান জামায়াতের। এবং নারায়ণগঞ্জে আড়ত দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, যানবাহনে আগুন, 6 জন গুলিবিদ্ধ সহ আহত 25 জন। স্বাগত সান্ধ্যবাজারে। শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। দুর্বার রাজশাহীর পর এবার টাকা পরিশোধ করা হয়নি চিটাগাং কিংসের 2 বিদেশি ক্রিকেটারের। দ্রুত নেয়ার আশ্বাস ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামির কাদেরের। এবার শুরুতেই যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম রেলের স্থবির অবস্থা, সেটি দিয়ে শুরু করতে চাই আজকের সান্ধ্যবাজার। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে দেশের পুরো রেল যোগাযোগ ব্যবস্থা। হঠাৎ ট্রেন বন্ধে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রীরা এবং তারা বলছেন অনলাইনে অফলাইনে যে টিকিটগুলো কেটে রেখেছিলেন তারা সেই টিকিটগুলো ফেরত পাচ্ছে, বা টিকিট কাটার যে টাকা অর্থ সেটি তারা ফেরত পাচ্ছে ঠিকই, কিন্তু তারা যে ভোগান্তির শিকার হচ্ছেন সেটি আসলে কোনোভাবেই টাকা দিয়ে পরিমাপ করা যাচ্ছে না। বরং আগে থেকে যদি তাদেরকে জানানো হতো তখন হয়তো তারা বিকল্প কোনো ব্যবস্থা করতে পারতো, এমনটা আসলে যাত্রীদের মতামত। এদিকে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানিয়েছেন সমস্যা সমাধানের দায়ভার পুরোটাই অর্থ উপদেষ্টার দিকে ঠেলে দিয়েছেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন নতুন করে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এদিকে রাজশাহীতে ট্রেন না পেয়ে রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ যাত্রীরা। বিস্তারিত জানাবেন আমাদেরকে আমাদের সহকর্মী আরিফ হোসেন। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে এসেই অনেকে জানতে পারেন ট্রেন চলবে না। এদেরই একজন রেজাউল। আজকের মধ্যেই গাইবান্ধায় যেতেই হবে তাকে, কিন্তু পকেটে যা টাকা আছে তাতে বাসের টিকিট কাটার সাধ্য নেই। আমার যা মনে করো খরচ লাগে আমি তাই নিয়েছি, এখন তো যাওয়ার মধ্যে কোনো ভাড়াই নেই। কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীদের বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যারা স্টাফ আছে যারা কর্মবিরতি করছে আর কি, তো এটা তো আসলে আমাদের জন্য একটা ভোগান্তির বিষয়। ওখানে আটকাই দিল, বললো যে ট্রেন তো যাবে না, আমরা এই সার্ভিসটা দিচ্ছি। পরে বললো যে তাহলে আপনারা এখানে নেমে যান, আপনারা এই সার্ভিসটাই নেন, কারণ ট্রেন চলছে না। ট্রেন চলবে না জেনে অনেকে স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়েছে। ওনারা বলতেছে আপনাদের অনলাইনের টাকা আমরা ফেরত দেবো, ফেরত দিয়ে আপনারা বাসে যাতায়াত করবেন। আমি যাবো যশোর, এখন এখানে আইসা শুনি যে ট্রেন বন্ধ। আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। আগে এই রানিং স্টাফরা দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেয়া হতো রানিং স্টাফদের। 2021 সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। দিনের পর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন করে ব্যর্থ হয়ে এই পথ বেছে নিয়েছেন বলেও জানান রানিং স্টাফরা। অল্প টাকার বেতন পেয়ে এই রানিং স্টাফরা চলতে পারে না ভাই। এই বাস্তবতার নিরিখেই ব্রিটিশ আমল থেকে সুযোগ সুবিধা রানিং স্টাফরা পেয়ে আসছিল।
এবং আমরা বলতে চাই শ্রমিকদের এই দাবির সাথে আমরা একমত হয়ে থাকতে চাই, কারণ শ্রমিকদের এটা ন্যায্য দাবি ভাই। এদিকে এমন পরিস্থিতিতে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল উপদেষ্টা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। রানিং স্টাফদের দাবি পূরণ অর্থ মন্ত্রণালয়ের হাতে বলেও জানান তিনি। দাবি আদায়ের জন্য সরকারকে বাধ্য করলে অন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেল উপদেষ্টা। কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে তো ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে 130টি ট্রেন আসা যাওয়া করে, আর এতে যাতায়াত করে অন্তত 33,000 যাত্রী। এদিকে ট্রেন বন্ধ থাকায় সকালে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন কয়েকশো যাত্রী। এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকের কক্ষ ও স্টেশনের কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে তারা স্টেশন ছাড়েন। তো আমি মনে করি যে রেলওয়ে যারা করতেছে তাদেরকেও এবং বাণিজ্য রেল মন্ত্রণালয় যারা আছে তাদেরকেও মিলে যেটা সমাধান করতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন রুটে 11টি ট্রেনের যাত্রা বাতিল হয়। না জেনে স্টেশনে এসে ভোগান্তিতে পড়েন এসব রুটে চলাচলকারীরা। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেনও। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি বিআরটিসির বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। হঠাৎ করে ওই কাউন্টারে যোগাযোগ করে বলতেছে যে বিআরটিসি বাস আপনি যেখানে যেতে চান ওইখানে নিয়ে যাবে। এছাড়া কর্মবিরতির ফলে ময়মনসিংহ, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, রেলের আন্দোলনরত কর্মীদের ওভারটাইম সহ কিছু বিষয়ে কয়েকদিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে আর বরাদ্দ দেওয়ার সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। আরিফ হোসেন, এখন ঢাকা। এদিকে ট্রেন বন্ধ থাকায় টিকিট নেওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিটে বিআরটিসি বাসে গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। চট্টগ্রামে 28 ও ঢাকায় 20টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দেশের 8টি রুটে রেলের টিকিটে নির্দিষ্ট বিআরটিসি বাসের গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। তবে বিকল্প এই ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ যাত্রীদের। বিস্তারিত প্রতিবেদনে। ট্রেনের টিকিট দিয়ে বাসের যাত্রী হয়ে গন্তব্যে যাওয়াটা কল্পনাতীত হলেও এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিআরটিসি কর্তৃপক্ষ 28টি বিশেষ বাসের ব্যবস্থা রেখেছেন। ট্রেনের আগাম কেটে রাখা টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ঢাকা, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহ বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। দিতে হচ্ছে না বাড়তি ভাড়া। ট্রেনের টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো, এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে, এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। যেতে পারছি এটাতে হ্যাপি, কিন্তু আসলে আমি যে ট্রেনে জার্নি করার জন্য টিকিটটা করছিলাম, যে কমফোর্টেবল জার্নি, সেই জার্নিটা পেলাম না। ট্রেনের শিডিউল অনুযায়ী আমি শিডিউলগুলো নিয়েছি, শিডিউল অনুযায়ী সবগুলো গাড়ি এখানে উপস্থিত থাকবে। আমাদের যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এসি বাস, নন এসি বাস, ছাদখোলা বাস, ডবল ডেকার বাস সবগুলো আজকে সেবায় নিয়োজিত থাকবে। এদিকে কর্মবিরতির কারণে দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে। আমরা অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে বিআরটিসির সাথে যোগাযোগ করেছি এবং তাদের বাস আমাদের রেডি আছে এখানে। যদি কেউ টিকিটধারী যাত্রী যদি যেতে চায় তাহলে বিআরটিসি বাসে তারা যেতে পারবে। কর্মবিরতিতে উত্তরের অন্যতম ব্যস্ত রেলপথ বগুড়া রুটেও ট্রেন চলাচল বন্ধ। এতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জেলার যাত্রী থাকলেও শুধু নওগাঁ ও সান্তাহারগামী যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন।
বিআরটিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তোমরা সবসময় বিভিন্ন রেল স্টেশন যোগাযোগ করবা এবং যারা টিকিট কাটছে যাত্রীগুলো বিনা টিকিটে আমরা নিয়ে যাবো, ওই টিকিটে নিয়ে যাবো, টাকা পয়সা লাগবে না। আর আমরা বিআরটিসির পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা চেষ্টা করতেছি যে যাত্রী সেবা দিতে পারি। এছাড়াও ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে দুটি বিআরটিসি বাস, যারা রেলের আগাম টিকিটে বাসে চলাচল করতে পারছেন। এদিকে রাজশাহীর রেল যাত্রীদের জন্য স্টেশন এলাকায় চোখে পড়েনি বিশেষ এ বাস সেবা। তবে অগ্রিম টিকিট কাটা যাত্রী বিআরটিসি বাস ডিপোতে টিকিট দেখিয়ে নির্দিষ্ট রুটে যেতে পারছেন। এছাড়াও ফেরত দেওয়া হচ্ছে অনলাইন ও অগ্রিম কাটা টিকিটের টাকা। খবর নিয়ে দেখেছি যে এখানে বিআরটিসি বাসের ব্যবস্থা করে নেই। বিআরটিসি বাসটা যাদেরটা করেছে সেটা হচ্ছে যে এখান থেকে টিকিট কেটেছে, অনলাইনে তাদের জন্য করেনি। কাউন্টার থেকে যারা টিকিট নিয়েছিল কাউন্টার থেকে টিকিটের রিফান্ডের ব্যবস্থা হয়েছে এবং যারা অনলাইন থেকে টিকিট গ্রহণ করেছিল অনলাইন থেকে ফেরত ব্যবস্থা হয়েছে। বিকল্প উপায় হিসেবে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের বিআরটিসি বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানান স্টেশন মাস্টার। জানলে তো এরকম টিকিট কাটতাম না, আমরা টিকিট কাটলাম, টাকাও তো পাইলাম না, মানে আবার গাড়ি দিয়ে যাইতেছি, আমরা কষ্ট নাই। আমরা কষ্ট হচ্ছে, আমরা অনলাইনে টিকিট কাটতে দিয়ে গেছি, তো আজকে 12টার সময় যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারছি না। প্রতিটা যাত্রী যারা কাউন্টারে টিকিট রিফান্ড দিচ্ছে টাকা সাথে সাথে নিয়ে যাচ্ছে, যারা অনলাইনে টিকিট কেটেছে ওরা অনলাইন ছাড়া টিকিট রিফান্ড পাবে না। তো আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা অনলাইনে টিকিট রিফান্ড করেন। রেলের রানিং স্টাফদের সমস্যার সমাধান করে দ্রুত ট্রেন চালুর দাবি যাত্রীদের। কাজী মাহফুজ, এখন। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির সবশেষ তথ্য জানতে চাই। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী দেবরাজ। কর্মবিরতির তো কয়েক ঘন্টা হয়ে গেল, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আন্দোলনকারীরা কি বলছেন? হ্যাঁ গালিব, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। আপনি বলছিলেন আসলে সারাদিন ধরেই কিন্তু আসলে যারা ট্রেনের চালকরা রয়েছে, সহকারী চালকরা রয়েছে, গার্ড এবং যারা টিকিট পরিদর্শক, তাদের আসলে যে বেতন ভাতার যে বিষয়টি রয়েছে সেটি নিয়েই আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু রাত 12টা থেকে আসলে সারা দেশের সাথে রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে এবং সেই বন্ধের প্রভাব কিন্তু এখনও রয়েছে, সেই অচলায়তন কিন্তু এখনও কাটেনি। আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে আসলে সরকারের তরফ থেকে অর্থ মন্ত্রণালয় এবং যে রেলপথ মন্ত্রণালয় রয়েছে সেই তরফ থেকে কিন্তু এই যারা আন্দোলন করছে তাদের সাথে কিন্তু আসলে বৈঠক চলছে দফায় দফায়। কিছুক্ষণ আগেই আসলে সচিবালয়ে আপনার যে অর্থ উপদেষ্টা এবং রেলপথ উপদেষ্টা এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এর সবাই মিলে কিন্তু আসলে বৈঠক করেছে। তবে সেই বৈঠক থেকে আমরা জানতে পেরেছি একটি সূত্রে যে সেই বৈঠক থেকে কোনো ধরনের এখন পর্যন্ত মানে আশানুরূপ কোনো ফল আসলে রেল যে চলাচল স্বাভাবিক হবে তেমন কোনো কিন্তু আসলে তথ্য এখন পর্যন্ত আসেনি। তো সেই বৈঠক থেকে কিছু অংশ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে এসেছে, হয়তো কিছুক্ষণ পরে আমরা তাদের মুখ থেকে জানতে পারবো আসলে এই যে রেল চলাচল আসলে আজকে শুরু হবে কি হবে না, বা তাদের এই দাবি দেওয়ার যে আন্দোলন সেটি আসলে কতক্ষণ অব্যাহত থাকবে বা সেটিকে প্রত্যাহার করা হবে। এবং একটু বলে রাখি, যারা রেলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যের জন্য এই পথ ব্যবহার করেন, যার কারণে কিন্তু আসলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশনে আসছে কিন্তু তারা আসলে রেল বন্ধ থাকার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছে এবং সেই সাথে রেল থেকেও কিন্তু বাসের ব্যবস্থা করা হয়েছে, যদিও সেটি নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। তো আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য। দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে এই দাবি নিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠক করেন 7 কলেজের প্রতিনিধিরা। এ সময় দ্রুতই সব সমস্যা সমাধানের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাজধানীতে আরেকটি অনুষ্ঠান শেষে শিক্ষা উপদেষ্টা জানান 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। বিস্তারিত জানাবেন ওমর ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আসতে থাকে শিক্ষক ও ক্লাসরুম সংকট, ফল প্রকাশে বিলম্ব, গণহারে ফেল করিয়ে জরিমানা আদায়ের নানা অভিযোগ। সমস্যা সমাধানে বারবার রাজপথে নামতে হয়েছে তাদের। অধিভুক্ত হওয়ার কয়েক বছর পরেই শিক্ষার্থীদের মধ্যে দাবি উঠতে থাকে অধিভুক্ত বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত ক্ষোভ গত রোববার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে।
পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এরপরেই নড়েচড়ে বসে 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয় অধিভুক্ত বাতিলের। অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত এলেও 24 ঘন্টার মধ্যে ডাবির প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার সহ 6টি দাবি জানায় শিক্ষার্থীরা। মঙ্গলবার এ দাবি নিয়ে সচিবালয়, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসেন 7 কলেজের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান 6 দফার একটি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। 6 দফা দাবি ছিল, তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে 5টি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এর আগে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে শিক্ষা উপদেষ্টা জানান 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। 7 কলেজের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করব এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। 7 কলেজের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান জটিল প্রক্রিয়া হলেও দ্রুতই সমাধানের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। এই অচলাবস্থার নিরসন কি করা হবে এটা। ওমর ফারুক, এখন, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দ্রুত সময়ের মধ্যে গেজেটে প্রকাশ সহ জুনের মধ্যে দাবি পূরণ না হলে জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে মাদ্রাসা সচিব বলেন, পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করে জাতীয়করণ করা হবে। তবে আগে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল, উপবৃত্তি ও অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান সচিব। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1984 সালে মাদ্রাসা বোর্ডের স্বীকৃতির পর 1519টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক 500 টাকা বেতন বেড়ে প্রধান শিক্ষক 3500 টাকা ও সহকারী শিক্ষক 3300 টাকা বেতন পান। সমপর্যায়ের বাকি প্রতিষ্ঠানগুলো 1 টাকাও বেতন পান না। মূলত এই নিয়ে ছিল 3 দিন ধরে অবস্থান কর্মসূচি। আন্দোলনরত শিক্ষকদের দাবি, সারা দেশে 12,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এতে কর্মরত 60,000-এর বেশি শিক্ষক। গত 40 বছরের বেশি সময়ে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের বাচ্চাদের কাপড় চোপড় দিতে পারি না, খাবার দিতে পারি না, শুধু বাচ্চাদের স্ত্রীদের এদের খালি ধিক্কার শুনতে হয়। এই দাবি তো আমাদের ন্যায্য দাবি, কেন মেনে নেবে না? দুঃখে দুঃখে মরাচ্ছে, আমরা এখানে এখনই মরে যাব। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। 6 দফা দাবির 1 দফা জাতীয়করণে 24 ঘন্টার আলটিমেটামও দেয়া হয়েছিল। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে সচিবালয়ে 15 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল আলোচনায় বসেন। ফলপ্রসূ আলোচনায় পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব। যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরও অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। জাতীয়করণের আগে প্রাথমিক বিদ্যালয়ের মতো মিড ডে মিল, উপবৃত্তি ও অবকাঠামো উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান সচিব। এদিকে আন্দোলনকারী শিক্ষকরা জানান, দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সহ জুনের মধ্যে দাবি পূরণ না হলে জুলাইয়ের 1 তারিখ থেকেই কঠোর কর্মসূচি দেওয়া হবে। এখন যে এটা আমাদেরকে সান্ত্বনা স্বরূপ দিচ্ছেন, এটা আমরা কি করে বুঝবো? একটা গেজেট আকারে প্রকাশ করে আমাদের বাস্তবে প্রতিফলন ঘটান। যদি কাল ক্ষেপণ করে জুন মাস পার করে
তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে দেশের সকল ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে যে কর্মসূচি পালন করেছি তার চেয়ে কঠোর কর্মসূচি পালন করবো আমরা। অবস্থানরত শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে 3টি বেশি বিষয় পড়িয়ে থাকে ইবতেদায়ী শিক্ষার্থীদের। কিছু শিক্ষার্থীর উপবৃত্তির সুযোগ পেলেও 2022 সাল থেকে বন্ধ হয়ে যায় সেই উপবৃত্তিও। অবশেষে দাবি পূরণের আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাদ্রাসায় ফিরছেন বলে জানান ইবতেদায়ী শিক্ষকরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আল্লাহ মেহেরবানি, যদি আল্লাহ আমাদেরকে সুবেলাভাবে বাড়ি নেন, আমরা সকলে যার যার কর্মস্থলে ফিরে গিয়ে আমরা পাঠদানে রত হব। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরো বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে, যারা এই আস্থা নষ্ট করবে তাদের দলে জায়গা হবে না। বলেন, অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করার, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। যতটুকু আমরা জানছি, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। যখন যেটা জানবো, ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। রাষ্ট্র সংস্কারে খুব বেশি সময় না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রমনা বিটিসিএল চত্বরে বিটিএনটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়নের বিশেষ সভায় আরও বলেন, বিগত সরকার দেশের অবস্থা নাজেহাল করে দিয়েছে, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। এখন উপদেষ্টাদের দায়িত্ব হলো ধ্বংস হওয়া দেশ ও সমাজকে সংস্কার করা। কিন্তু নানা আন্দোলন করলে তাদের কাজে ব্যাঘাত ঘটে, একই সঙ্গে ফ্যাসিস্টের দোসররা অস্থিতিশীল করার সুযোগ পায়। তাই কর্মক্ষেত্রের অধিকার আদায়ে রাস্তায় না নেমে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান এই জামায়াত নেতার। দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। আর এই সমস্ত ভালো লোকদের হাতে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মূল কাজ এবং দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের জন্য কম সময় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিইসি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইইউ। এ সময় সিইসি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. বরিশালে শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বন্ধ রয়েছে বরিশাল কুয়াকাটা রুটে যানবাহন চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর রূপাতলী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শিক্ষার্থী আর পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত কিভাবে?
গালিব একটু জানিয়ে রেখে আজ বিকেলে বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থী আসলে তার বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল এবং তখনই রূপাতলী বাস টার্মিনালে আসার পর ভাড়া নিয়ে একটি বাকবিতণ্ড তাদের মধ্যে হয় এবং তারপরেই কিন্তু তাকে একটি লাঞ্ছিতর ঘটনাও ঘটে। এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা এরকম একটি আচরণ করেছেন বলে তাদের দাবি এবং তারপরেই বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, তারা এখানে আসেন শ্রমিকদের সাথে কথা বলতে এবং তখনই আসলে তাদেরও একটি হামলার অভিযোগ তারা করেছেন, তাদের উপরে হামলা করা হয়েছে এবং একটা অভিযোগ করেছেন। তার পরিপ্রেক্ষিতে বরিশাল বিএম কলেজ সহ অন্যান্য যে কলেজগুলোর শিক্ষার্থীরা রয়েছেন তারা একযোগে কিন্তু এই বরিশাল কুয়াকাটা মহাসড়কের যে রূপাতলী এলাকা সেখানে জায়গাটি অবরুদ্ধ করে রাখে এবং এখানে সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে এবং আসলে তারা 4টি দাবি করেছে। বিশেষ করে ভাড়া, যে শিক্ষার্থীদের যে ভাড়া, হাফ ভাড়া, সেটি আসলে কার্যকর করতে হবে এবং তাদের সাথে আচরণ কিংবা শ্রমিকদের যে বিহেভিয়ার সেটি ঠিক করতে হবে। এছাড়াও আরও 2টি দাবি তারা করছেন এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রম চলবে বলেও তারা জানিয়েছেন এবং তারা কিন্তু মহাসড়কের পাশে আগুন জ্বালিয়ে আসলে তারা আন্দোলন করছে এবং তারা আরেকটু বিষয় জানে যে এই সময় কিন্তু বাস ভাঙচুরের একটি ঘটনাও আসলে ঘটেছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের 4 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তারা সড়ক ছেড়ে দেবে, নতুবা কিন্তু তারা এই সড়ক অবরোধ চলমান রাখবে বলেও তারা জেনেছেন। কিছুক্ষণ পরেই বাস শ্রমিকদের সাথে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। একটি পাইকারি আড়তের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 25 জন। বেলা 11:30টার দিকে উপজেলার সাউঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় সাউঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে স্থানীয় সেলিম প্রধান ও মুজিবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত কয়েকদিন আগে দুপক্ষের লোকজনকে ডেকে আড়ত থেকে টাকা তুলতে নিষেধ করেন। তবে মঙ্গলবার বেলা 11:30টার দিকে মুজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করে সেলিমের সমর্থকরা। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হয়। পরে সেলিম প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর সহ 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালাই দিচ্ছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুড়ি ছিল সব লুটপাট করছে। হেরা উপর থেকে ককলেট গুলি বিস্ফোরণ করা। আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক। এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে 3য় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিকেরা। এতে বন্ধ রয়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন। পাশাপাশি বন্ধ আছে দেশের 16 জেলায় তেল সরবরাহ। এমন অবস্থায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে পাম্পগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন পণ্য ও যাত্রীবাহী যানবাহনের চালকরা। এদিকে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা আলী আজিমের মুক্তি এবং শ্রমিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান শ্রমিকরা। গেল রোববার দুপুরে নাশকতার মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করে পুলিশ। বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবার বেক্সিমকো গ্রুপের শ্রমিক অসন্তোষ এবং ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন শ্রম উপদেষ্টা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইস্যুতে নেওয়া কিছু সিদ্ধান্তের ব্যাপারেও জানান তিনি। গ্রুপের অধীনে 2টি কোম্পানির শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী আছার লিমন। পতিত প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু তার বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির পরিমাণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে ছাড়িয়ে যেতে পারে। শ্রম উপদেষ্টার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় সাবেক উপদেষ্টা এবং তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের আর্থিক কেলেঙ্কারির ইস্যুটি। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসা পরিস্থিতি সংক্রান্ত সভা। শিল্প, স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্টদের এই বৈঠক শেষে হয়
ব্রিফিং। শ্রম উপদেষ্টা জানান, বিভিন্ন ব্যাংক থেকে শুধু বেক্সিমকো টেক্সটাইল ও অ্যাপারেল কোম্পানির ঋণের পরিমাণই 28,500 কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংক থেকেই নেওয়া হয়েছে 23,285 কোটি টাকা। এই ঋণের তালিকায় আছে সোনালী, রূপালী, অগ্রণী, ন্যাশনাল, ইউসিবি, এবি, এক্সিম সহ 12টি সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। উপদেষ্টা জানান, আপাত দৃষ্টিতে তাদের কাছে এটিকে বড় একটি ঋণ স্ক্যাম মনে হচ্ছে, কারণ এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। কিন্তু আসলে কি হয়েছে সেটি দেশি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে জন্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার সাথে বড় কেলেঙ্কারি। এই ব্রিফিংয়ে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের বকেয়া বেতনের ব্যাপারেও সিদ্ধান্ত জানানো হয়। ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধকে শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে, জানান উপদেষ্টা। এই টাকাটা অর্থ বিভাগ নেবে, আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের। এখানে এর আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকোর দায়িত্বে থাকা রিসিভারদের বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া এখন পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের কমপক্ষে 40,000 কোটি টাকা ঋণের সন্ধান পেয়েছে সরকার, যার মধ্যে 16টি অস্তিত্ববিহীন কোম্পানির মাধ্যমে অন্তত 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো। এই তথ্য তুলে ধরা হয়। আজহার লিমন, এখন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি পদক্ষেপের মাধ্যমে দেশে ফেরাতে কাজ করছে দুদক। এছাড়া বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম সহ 52 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 27,42,00,000 টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী কেবল নয়, স্বেচ্ছাচারিতা করছে চিটাগাং কিংসও। দেশি পারভেজ ইমনের পর 2 বিদেশি ক্রিকেটারকে চুক্তির 1 টাকাও শোধ করেনি দলটি। টাকা না পেয়ে দেশে ফিরে যেতে চাইলেও কোনো সহায়তা করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। অভিযোগ স্বীকার করে দ্রুতই পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের চৌধুরী। রেদওয়ান শানের প্রতিবেদন। বিপিএলের 11তম আসর যেন রূপ নিয়েছে রঙ্গ তামাশার মঞ্চে। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক আর একের পর এক চেক জালিয়াতির ঘটনায় ঢাকা পড়েছে মাঠের ক্রিকেট। কেবল রাজশাহী নয়, পারিশ্রমিক নিয়ে 9-6 করছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসও। জাতীয় দলের তরুণ ওপেনার পারভেজ ইমন কোনো টাকা না পেয়ে মাঝ পথে দল ছেড়েছেন। জানা গেছে আসর শেষ হতে চললেও এখনো কোনো কানাকড়ি হাতে পাননি চিটাগাংয়ের 2 বিদেশি ক্রিকেটার। আফগান অলরাউন্ডার জুবায়েদ আকবরী চট্টলার হয়ে এখন পর্যন্ত সুযোগ পেয়েছেন 1 ম্যাচে। পাশে থাকা আরেক ক্রিকেটার পাকিস্তানের খোয়াজা নাফে এখন পর্যন্ত একাদশে সুযোগ না মিললেও ফ্র্যাঞ্চাইজিটির সাথে চুক্তি করে এসেছেন বিপিএলে। তবে এই 2 ক্রিকেটারের অভিযোগ, এখন পর্যন্ত পারিশ্রমিকের কোনো অর্থই পাননি তারা। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও 2 ক্রিকেটার জানান, পারিশ্রমিকের জন্য মালিকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। বারবার তারিখ দিলেও পরিশোধ হয়নি প্রাপ্য পারিশ্রমিক। আফগান ক্রিকেটার জুবায়েদের দাবি, অর্থ না পেয়ে দেশে ফিরে যাওয়ার কথাও জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। তাতেও কোনো সহায়তা করা হয়নি দলটির মালিক পক্ষ থেকে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের চৌধুরীর সাথে। অভিযোগ স্বীকার করে দ্রুতই পারিশ্রমিক পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। প্রথমে রাজশাহী, এবার চট্টগ্রাম। বিদেশি ক্রিকেটারদের সাথে পারিশ্রমিক ইস্যুতে দলগুলোর টালবাহানা যেন চলছেই। কোনোভাবেই ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন স্বেচ্ছাচারিতা থামাতে পারছে না বিসিবিও। এভাবে চলতে থাকলে পরবর্তীতে বিপিএল এর আসরে বিশ্ব তারকাদের দেখা মিলবে কিনা প্রশ্নটা থেকেই যায়। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।
শিরোনামগুলো আরও একবার। একদিন পার হতে চললেও অচল অবস্থা কাটেনি রেল চলাচলে। কর্মবিরতিতে অনড় রানিং স্টাফরা, সমাধান নেই রেল উপদেষ্টার কাছে। বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিয়েছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। দাবি মানায় 7 কলেজের কর্মসূচি প্রত্যাহার। জুনের মধ্যে জাতীয়করণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ইবতেদায়ী শিক্ষকদের। জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি হবে বললেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বেশি সময় না নেওয়ার আহ্বান জামাতের। নারায়ণগঞ্জে আড়ত দখলে নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 25। বরিশালে শিক্ষার্থী পরিবহন শ্রমিক সংঘর্ষ, বন্ধ কুয়াকাটা রুটের যান চলাচল। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।